দেশ জুড়ে মক ড্রিল, আর এই মক ড্রিল নিয়ে আপনার কাছে জানতে চাইবো, আপনি যেহেতু একটা সময় দাঁড়িয়ে এই যে কার্গিল যুদ্ধ, ৭১-এর যুদ্ধ সবটাই চাক্ষুষ করেছেন, নিজে সেই যুদ্ধে সামিল হয়েছিলেন। এবারে আপনার কাছে প্রথম জানতে চাইবো যে ৭১-এর পর এই ঘটনা প্রথমবার দেশে হতে চলেছে আগামীকাল ২০২৫ সালে। আপনার যদি অভিজ্ঞতা বলেন যে কি হবে বা কি হতে পারে। দেখুন, এই নিউজ লাইভের মাধ্যমে আমাদের যত দর্শক আছেন তাদেরকে আমি একটু এই বার্তাটা দিতে চাই আপনাদের মাধ্যমে যে দেখুন, এই যে মক ড্রিল যে প্রসেসটা হচ্ছে, মক ড্রিলের মূল উদ্দেশ্যটা হচ্ছে সাধারণ নাগরিক যারা এই বিষয়টা জানেন না যে এমার্জেন্সির সময় যখন আমরা একটা দেশ এখন ধরেই নিন যে একটা যুদ্ধের মুখে দাঁড়িয়ে আছে, সেখানে সীমাবর্তী যত রাজ্য আছে সেইগুলোতে এটা রুটিনই আছে, যেখানে মক ড্রিল, বাংকারে যাওয়া, বাংকারে থাকা, এই সমস্ত কিছু বর্ডার যত স্টেটস আছে এটা রুটিন। আমাদের যখন আপনার সাইরেনটা বাজবে, এয়ার অ্যাটাকের সাইরেনটা যখন বাজে, ধরুন আপনার একটা হোস্টাইল মিসাইল কোনো একটা সিটিকে টার্গেট করে ছোড়া হচ্ছে, তো সেই সময় যদি মানুষ যদি সজাগ না থাকে, সেই বিষয়টা যদি না জানে, যে মক ড্রিলের মাধ্যমেই সেটাকে বোঝানো। যেমন ধরুন আজকে সাইরেন বাজছে, এই বাজছে 8:30 নাগাদ, তো এই সময় যদি সাইরেন বাজে তাহলে আমাদের কি কি করণীয়? প্রথমে তো যারা সিনিয়র সিটিজেন আছেন, বাচ্চা আছেন বা পরিবারের মহিলারা আছেন, এদেরকে সবাইকে সজাগ হয়ে আমাদের বাড়িতে যতগুলো আলো আছে প্রথমে সে আলোটাকে নিভিয়ে দিতে হবে। আমরা যদি পাকাপুক্ত বাড়িতে আছি, সে বাড়িতে কোনো ধ্বনি বা কোনো আলো জাতীয় জিনিস বাইরে যাতে না যায়, তার জন্য আমাদের কি করতে হয়, সমস্ত আলো নিভিয়ে দিয়ে একদম মোটা পর্দা কাঁচের উপরে, মানে যে আমাদের উইন্ডো গুলো থাকে তার উপরে আমাদের যারা বাচ্চা, সিনিয়র সিটিজেন বা মহিলারা আছেন তাদেরকে নির্দেশ করা যে এই সাইরেনটা বাজছে, প্যানিক হওয়ার কিছু নেই। এই সময় আমাদেরকে সুরক্ষিত জায়গা, যদি কোনো বিল্ডিং এর নিচে বা কোনো বাড়ির পাশে বা কোনো এমন জায়গা যেখানে থাকা যেতে পারে সেই সময়ের মাত্রের জন্য, আমাদেরকে সেই বাংকারে চলে যেতে হয়, আমাদেরকে সেই সেফ শেল্টারে চলে যেতে হয়। সেই সময় আমরা কোনো প্যানিক না করে দৌড়াদৌড়ি এদিকে ওদিকে ছোটাছুটি যদি করি, তাহলে ধরুন ফাইটার আমাদেরকে আমাদের বর্ডারে ঢুকে গেছে, সেই ফাইটারটা যদি এসে কোনো মিসাইল হামলা যদি চালিয়ে দেয়, তাহলে সেগুলো তো বোঝা যায়। কিন্তু যখন রাত্রে অন্ধকারে যখন ফাইটার চলে, তো সেই সময় ফাইটার গুলোর লাইটে কিছু বোঝা যায় না যে কোথায় কি আছে, বসতি আছে না পপুলেশন আছে না কিছু আছে, এগুলো কিছু বোঝা যায় না। তো এই জন্য কি হয়, আমাদেরকে প্যানিক না করে সমস্ত লাইট আগে বন্ধ করে দিয়ে আমাদের যে সেফ প্লেস আছে, যদি কোনো আন্ডারগ্রাউন্ড আছে তাহলে আন্ডারগ্রাউন্ডে চলে যাওয়া, নিজের কিছু দরকারি জিনিস, কাগজপত্র, ওষুধ আর ইমার্জেন্সি লাইট, এই ধরনের জিনিসগুলো যেগুলো মানে ওখানে থেকে আমাদেরকে ঘন্টা দুয়েক বা হয়তো রাত্রিবেলা আমাদেরকে সারা রাত ওই বাংকারে বা কোথাও কাটাতে হতে পারে। এই মক ড্রিল এই জন্যই করা হয় যে আমরা এমার্জেন্সি টাইমে প্যানিক না করে নিজেকে সুরক্ষিত রেখে আমরা একটা সেফ জায়গায় বসি। কেন কি আজকে ধরুন মক ড্রিল হচ্ছে, আমরা সেটাকে হাসি ঠাট্টা বানিয়ে উড়িয়ে দিলাম, মক ড্রিলের সময় আমরা লাইটটা বন্ধ করলাম না, আমরা যে যার মতন আমাদের রুটিন কাজের মধ্যে যুক্ত থাকলাম। তাহলে কি হবে, যদি এমার্জেন্সির সময়, এই যে একটা ছোটবেলা আমরা একটা পড়াতে পড়তাম না, বাঘ আয়া বাঘ আয়া বলে, একটা ছেলে, বদমাইশ ছেলে গ্রামে এই উৎপাতটা করতো, রোজ এসে এই কথাটা বলতো, মানুষ ভয় পেয়ে দৌড়ে দৌড়ে যেত জঙ্গলে, যে বাঘ এসছে বাঘ এসছে। তো ৩-৪ বার করার পরে মানুষ দেখলো যে না, আমার সাথে এই ছেলেটা হাসি ঠাট্টা করছে। পরে যখন অ্যাকচুয়ালি যখন বাঘটা এসে ছেলেটাকে নিয়ে চলে যায়, তখন আর তার হদিশ পাওয়া গেল না। তো এইরকমই আমাদেরকে এই যুদ্ধের সময় একদম সজাগ থেকে সবকিছু প্রিপারেশন করতে হয়। আমাদের আর্মি, ডিফেন্স, এয়ারফোর্স, নেভি এবং প্যারামিলিটারি ফোর্সেস যা কাজ, তারা সে কাজগুলো একদম নিখুঁত ভাবে সমস্ত দিক খুঁটিনাটি গুলোকে যত্ন করে একদম জোগাড় যন্ত্র করে
সমস্ত কিছু তৈরি করেই তারা কিন্তু এই কাজের মধ্যে থাকবে। তার জন্য যারা সিটিজেন আছে, কমন সিটিজেন আছে, সিভিলিয়ান সিটিজেন আছে, হুম। তাদেরকে তৈরি থাকার জন্য এই মক ড্রিল। এই মক এবং ড্রিল এই যে করাতে তাদেরকে আমরা তৈরি থাকার কথা আপনি বলছেন, সাধারণ মানুষ আম জনতা তারাও এখনো পর্যন্ত অনেকেই হয়তো বুঝে উঠতে পারছেন না যে কি হবে বা কি হতে পারে। যদিও দেশ যা পদক্ষেপ নেবে তার পাশে রয়েছে এই মুহূর্তে প্রত্যেকটা নাগরিক। সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষজনের আগামীকালকে কি করণীয়? কিছু না, আমি বললাম না, হুম। যখন মক ড্রিল হবে, যখন হুম। আপনাকে সচেতন, দেখুন আমরা এই জিনিসটা তো দেখে এসেছি। হুম। যখন আমরা করোনার সময় মোদিজি যখন বললেন যে আপনার বাড়িতে আপনি বেরোতে পারবেন না, হুম। আপনাকে বাড়িতে থাকতে হবে, হুম। লকডাউন লেগে গেল। হুম। সারা ভারতের নাগরিক, সারা বিশ্বের নাগরিক এখানে জব্দ, কোথাও কোথাও যাওয়া আসা সবকিছু বন্ধ হয়ে গেল। এইটাও একটা এমার্জেন্সি। এই এমার্জেন্সিটা বলছে যে ভাই আপনাকে, আপনি যেখানে আছেন আপনি সেখানেই স্ট্যাটিক থাকবেন, আপনি অযথা মুভমেন্ট করবেন না, গাড়িগুলোকে মুভ করাবেন না, গাড়ি হেডলাইট জ্বালাবেন না। রাতের সময় যখন সাইরেন বাজবে, দিনের সময়ও, দিনের বেলাও যখন যদি কোনো অ্যাটাক হয় বা কিছু মিসাইল বা কিছু ছাড়া হয়, হুম। তখন সেই সময়েও আমাদেরকে সজাগ থাকতে হবে যে মিসাইলের হামলা হলে আমাদের যদি যে আর্লি ওয়ার্নিং সিস্টেম আছে সেখান থেকে যদি আমরা দেখলাম যে ওটা মিসফায়ার হয়ে বা কোনো কারণে ওটা ওখান থেকে বেরিয়ে এসে কোনো একটা সিটিকে টার্গেট করা হচ্ছে, তাহলে একটা সময় পাওয়া যায়। তার আগেই কিন্তু এই সাইরেন গুলো বাজানো হয়, যাতে মানুষ সজাগ হয়ে নিজেকে সেভ করে। দেখুন, মানে আমি বেঁচে আগামীকালকে থাকলে গোটা দেশবাসীর প্রতি একটাই বার্তা যে মানুষ যাতে সজাগ থাকে এবং সচেতন থাকে, তার সাথে যে মক ড্রিল আগামীকালকে চলবে সেদিকে যেন একটু কোথাও গিয়ে নজর রাখে সাধারণ মানুষ, সেটাই করণীয়। এছাড়াও আরেকটি বিষয় আমি জানতে চাইবো যে এই যে পশ্চিমবঙ্গ এই মুহূর্তে দাঁড়িয়ে একদিকে মুর্শিদাবাদের কথা যদি বলি, সেক্ষেত্রে দাঁড়িয়ে মুর্শিদাবাদ নিয়ে জ্বলছিল, অন্যদিকে কাশ্মীর ইস্যুকে সামনে রেখে আরও একটি ঘটনা এলো সামনে, অন্যদিকে চিকেন নেকের যদি কথা বলি সেটাও এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত সংবেদনশীল, যেহেতু একটা চারটে দেশ তার চারিপাশে রয়েছে। সেই জায়গায় বাড়তি কি কোনো নিরাপত্তা থাকবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ জুড়ে? দেখুন, এই মুহূর্তে যেটা আমাদের দেশের যে সুরক্ষা বাহিনী আছে, প্যারামিলিটারি ফোর্সেস, আধা সামরিক বাহিনী যেগুলো আছে হুম। এবং স্টেট পুলিশ যেগুলো আছে, হুম। এই সময় তাদেরকে এক্সট্রা ভিজিলেন্ট থাকার জন্য নির্দেশ অলরেডি জারি করে দেওয়া হয়েছে। আমরা যখন একটা হোস্টাইল কান্ট্রির সাথে যখন যুদ্ধের মুখোমুখি পৌঁছে গেছি, হুম। তো সেই সময় আমরা এটাও জানি যে আমাদের আরেকটা বর্ডার আছে যেটা এখন ডিফিকাল্ট জায়গায় দাঁড়িয়ে আছে। সেই বর্ডার থেকে আমাদের দেশে ইনফিল্ট্রেশন হওয়ার চান্সেস বহুত বেশি। তার জন্য সমস্ত আর্মি হেডকোয়ার্টার, ইস্টার্ন কমান্ড সেক্টরে যেগুলো ইউনিটস আছে সেগুলোকে অলরেডি স্যানিটাইজেশন করা হয়ে গেছে। তাদেরকে অলরেডি গভর্নমেন্ট যা কিছু নির্দেশ দেওয়া সেগুলো করে দেওয়া হয়েছে হুম। এবং স্টেট পুলিশকেও নির্দেশিকা জারি করা হয়ে গেছে। এইবারে দেখুন রইল পশ্চিমবাংলার মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, এই যে ডিস্ট্রিক্ট গুলো আছে যেগুলো পোরাস এবং ইনফিল্ট্রেশনের জায়গা বেশি, সেই জায়গাগুলোকেও কড়া পদক্ষেপ বিএসএফ নিচ্ছে। কেন কি, যে ঘটনাটা ঘটেছিল তারপরে কিন্তু বিএসএফ অনেকগুলো কোম্পানি ওখানে মোতায়েন আছে এখনো। যে জিনিসগুলো কোনো অসুবিধা নেই ওখানে। তো আমরা এটুকু বলতে পারি যে ভারতের নাগরিক যারা আছেন তাদেরকে হুম। একদম নিশ্চিন্তে থাকতে আমরা অনুরোধ করব। হুম। আপনারা কোনো এমন কাজ করবেন না যাতে আমাদের সিকিউরিটি ফোর্সেসের মোরাল যাতে ডাউন হয়। আমাদেরকে সবাইকে একজুট হয়ে দেশের জন্য এই মুহূর্তে কাঁধে কাঁধ মিলিয়ে হুম। এই লড়াইয়ের মধ্যে আমাদেরকে দাঁড়াতে হবে, দেশের পাশে দাঁড়াতে হবে। কেন, দেশ থাকলেই আমার এই সশরীরে আমরা এখানে বসবাস করতে পারবো। যদি দেশই না থাকলো তাহলে আমরা যাবো কোথায়? সুতরাং আজকে দেশের উপরে একটা হামলা, হুম। জঙ্গির হামলা হয়েছে, তার পরিপ্রেক্ষিতেই এত কিছু প্রিপারেশন। হুম। বিগত 22 এপ্রিলে যা ঘটনাটা ঘটেছে, আজকে হুম। 6 মে। তো প্রিপারেশন নিতে সময় লাগে একটা, সমস্ত দিক হুম। যখন আমরা যুদ্ধে নামি, তো সেই সময় আমাদের এই সমস্ত কিছু। সুতরাং এখানে মানুষকে কোনোভাবেই বিভ্রান্ত না হয়ে হুম। যেইভাবে কেন্দ্র সরকারের নির্দেশিকা হোম মিনিস্ট্রি থেকে এসেছে সেই নির্দেশিকাকে পালন করা এবং একদম
সঠিকভাবে আমাদেরকে নিজের রক্ষা নিজেকে করতে হবে। কেন আমার দায়িত্ব আমার পাশে যারা আছে, আমার পরিবার আছে, তাদেরকে বোঝানো যে এই সময় আমাদেরকে একদম। খুব সিরিয়াসলি, একদম সাইলেন্টলি নির্দেশগুলো শুনতে হবে। হুম কেন হুম কি আমরা দেখেছি ইসরায়েল একটা ছোট্ট দেশ, যার টোটাল পপুলেশন হুম লেস দেন 1 crore, যে দেশটা চারিদিকে একটা মুসলিম কান্ট্রি দিয়ে ঘেরা, তার উপরে চারিদিক থেকে হামলা। কিন্তু তারা যখনই এরকম কোনো সাইরেন বাজে, যখনই কোনো আহ, বাজে, তারা ইমিডিয়েটলি তাদের যে বাংকার গুলো আছে সে হুম। বাংকারের মধ্যে ঢুকে যায়। সেই বাংকারের মধ্যে তারা 3 দিন, 2 দিন, 4 দিন এরকম করে থাকে। তারপরে বেরিয়ে এসে তাদের কাজগুলো তারা চালিয়ে যায় একেবারে। চলবে। কিন্তু হ্যাঁ, হুম। এটা বলা যেতে পারে যে যখন আমরা এট ওয়ার, ঠিক ঠিক। দেশ যখন এট ওয়ার ডিক্লেয়ার হয়ে যায়, হুম তো সেই সময় আমরা সব সময় ভোলাটাইল পজিশনে থাকি, একটা হুম ক্রিটিক্যাল হুম সিচুয়েশনে হুম থাকি, হুম। যেখানে আমাদেরকে বাঁচানোর জন্য সেনাবাহিনী আছে। একেবারে তাই, একেবারে কিন্তু তাই বর্ডার মোহনবাবু, আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমরা জানলাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি করণীয় রয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এতক্ষণ সাফ কথায় থাকার জন্য। তবে আমরা নজর রাখছিলাম যে আগামীকালকে যে মকজল, সেই মকজলে সাধারণ মানুষের কি করণীয় রয়েছে বা কি কি হতে পারে আগামীকালকে, সেদিকেই বক্তব্য রাখছিলেন প্রাক্তন সেনাকর্তা মোহন রাও। তবে এবার আমরা তার পাশাপাশি নজর রাখবো আগামীকালকে, যেখানে 7ই মে ভারত পাকিস্তান সীমান্তের যে মরুভূমি রয়েছে, সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে ভারত ও পাকিস্তান সীমান্তের যে মরুভূমি রয়েছে, ভারতীয় বিমান বাহিনীর আগামীকাল অর্থাৎ 7ই মে থেকে ভারত পাকিস্তান সীমান্তের মরুভূমি এবং সংলগ্ন এলাকায় মহড়া চালাবে বলে খবর উঠে আসছে। যেখানে রাফালে, যেখানে মিরাজ 2000 এবং তার সাথে সুখোই 30 সহ বিভিন্ন রকমের ফ্রন্টলাইন বিমান অংশগ্রহণ করবে বলে এই খবর উঠে আসছে। আইএফ সূত্রে এমনই খবর পাওয়া গেছে ইতিমধ্যেই দাঁড়িয়ে, যেখানে আগামীকাল অর্থাৎ ভারতীয় বিমান বাহিনীর